নমস্কার, আমি চরণ আহমেদ। বাংলায় আপনাদের স্বাগত। স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি বিশিষ্ট শিশু সার্জন, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তপনজ্যোতি ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে স্বাগত। ডক্টর ঘোষ, আজকে আমাদের যে বিষয় স্বাস্থ্য কথায়, সেই বিষয় হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস। আনডিসেন্ডেড টেস্টিস নিয়ে আজকে আমাদের আলোচনা। এই রোগটি আসলে কি, কেন হয়, এর চিকিৎসা পদ্ধতি বা কি, সেই বিষয় নিয়ে সব বিস্তারে আজকে আমরা আলোচনা করব। এই আনডিসেন্ডেড টেস্টিস বলতে একটু বাংলায় বলে দিই, যে এই হচ্ছে যেটা যে জন্মগত যে শিশুরা মায়ের পেটে থাকে তাদের যে অন্ডকোষের সঠিকভাবে সেটা থাকে না, সেটাকেই বলা হয় আনডিসেন্ডেড টেস্টিস। এই নিয়ে কিন্তু আমাদের আজকের বিষয়। ডক্টর ঘোষ, আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে এই আনডিসেন্ডেড টেস্টিসটা আসলে আনডিসেন্ডেড টেস্টিস বলতে নর্মাল জায়গায় যে থলি বা স্কোটামের মধ্যে অন্ডকোষটা সিন্স বার্থ থাকে না। অন্ডকোষটা আইদার কোলভাগের মধ্যে বা পেটের মধ্যে থাকে, বা অনেক ক্ষেত্রে সুপারফিশিয়াল ইমিউনাল পাউচ বলে একটা জায়গায় থাকতে পারে, বা কিছু অ্যাবনর্মাল লোকেশনে থাকতে পারে, যেমন পেরিনিয়াল রিজিয়ন বা রুট অফ দা পেনিসে থাকতে পারে। এই যে আনডিসেন্ডেড টেস্টিস এর ইনসিডেন্স কেমন? Undescended testis incidence around 4 to 5% at birth. টার্ম বেবি মানে 10 মাসে যারা ভূমিষ্ঠ হয়েছে তাদের ক্ষেত্রে। আর প্রিম্যাচিওর বাচ্চা হলে, মানে যেগুলো ধরুন 32 সপ্তাহ 34 সপ্তাহে ডেলিভারি হয়েছে, তাদের ক্ষেত্রে ইনসিডেন্স 20%-এরও বেশি হতে পারে। আপনার জন্মাবার পরে, মানে অন্ডকোষটা 20%-ও বেশি পেশেন্টদের 100 জনের অন্ডকোষটা থলির মধ্যে থাকে না, উপরে থাকে। এবং এটা ইনসিডেন্সটা 12 সপ্তাহ বাদে টার্ম বেবির ক্ষেত্রে ওটা কমে দাঁড়ায় ইনসিডেন্সটা 1 to 2%, মানে 100 জনের 1 থেকে 2 জনের। এই যে ইউডিটি অর্থাৎ আনডিসেন্ডেড টেস্টিস, এর ক্ষেত্রে অন্ডকোষ কোথায় কোথায় থাকতে পারে? এদের ক্ষেত্রে অন্ডকোষ আপনার ইনগুইনাল ক্যানেল বা কোলভাগে থাকতে পারে, ডিপ রিং এর কাছে থাকতে পারে, বা পেটের মধ্যে থাকতে পারে, সুপারফিশিয়াল ইনগুইনাল পাউচে থাকতে পারে, বা অলরেডি যেটা বললাম পেরিনিয়াল রিজিয়ন কিংবা রুট অফ দ্য পেনিসে থাকতে পারে, সেগুলো ও থাকতে পারে, মানে অ্যাবনর্মাল লোকেশনে থাকতে পারে। আর লেস দ্যান 1% ক্ষেত্রে অ্যানোরকিয়া হতে পারে, মানে অন্ডকোষটা থাকেই না, শুধু সূক্ষ্ম নালীটা ব্লাইন্ড এন্ডেড ভাস হিসেবে থাকে। সেটা পেটের মধ্যেও থাকতে পারে, বা কোলভাগেও থাকতে পারে, বা থলির উপরের দিকেও থাকতে পারে। এই মায়ের পেটে যখন থাকে সেই শিশুগুলো, সেক্ষেত্রে অন্ডকোষটা কোথায় থাকে এবং কিভাবে নিচে নামে? অন্ডকোষগুলো বাচ্চা যখন মায়ের পেটে খুব আর্লি স্টেজ অফ গ্যাস্ট্রেশনের ক্ষেত্রে অন্ডকোষটা থাকে পেটের নিচের দিকে, এবং সেটা গুবার্নিকুলাম বলে একটা মাস্কুলাস স্ট্রাকচারের ইলংগেশন এবং মাইগ্রেশনের জন্য অন্ডকোষটা আস্তে আস্তে নেমে কোলভাগ বা ইমিউনাল রিজিয়নে আসে, তারপর পিউবিক টিউবালকে ক্রস করে শেষ পর্যায়ে ভূমিষ্ঠ হওয়ার আগে থলিতে এসে পৌঁছায়। এবং এই অন্ডকোষ যখন নামে এবং গুবার্নিকুলামের মাইগ্রেশন হয়, অন্ডকোষের সাথে একটা পেটের পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে একটা প্রসেসাস ভ্যাজানালিস বলে জিনিস, ওটা সঙ্গে সঙ্গে যায়, এবং সেটাই একটা পরবর্তীকালে আনডিসেন্ডেড টেস্টিসের সাথে একটা হার্নিয়া থাকতে পারে। সেটা খুব বড় হতে পারে, বা মাইনর ভ্যারাইটি অফ ভ্যারাইটি থাকতে পারে। এরকম একটা বিষয় জানতে চাইবো, যে এই যে অন্ডকোষ যে নামে, তার নামার পিছনে হরমোনের কোনো ভূমিকা থাকে? হরমোনের ভূমিকা হিসেবে গোনাডস থেকে প্রথম যে হরমোন বেরোয় সেটা হচ্ছে মোলেরিয়া ইনহিবিটিং সাবস্টেন্স, এবং পরবর্তীকালে অন্ডকোষ নামার ক্ষেত্রে আমাদের যে মেল হরমোন টেস্টোস্টেরন এবং ক্যালসিয়াম জিন রিলেটেড পেপটাইডের ডেফিনিট রোল আছে।
ডক্টর ঘোষ, একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে। এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসেন্ডেড টেস্টিস আর রিট্রাক্টাইল টেস্টিস বলে দুটো কথা শোনা যায়। আহ, এইটা অ্যাসেন্ডেড টেস্টিস বা রিট্রাক্টাইল টেস্টিসটা আসলে কি? যে বাচ্চাগুলোর অন্ডকোষ জন্মগতভাবে থলিতে থাকে না এবং পরবর্তীকালে প্রথম 3 মাসের মধ্যে অন্ডকোষ নেমে থলিতে আসে, এগুলোকে যদি পরবর্তীকালে ফলো আপ করা হয়, অনেক ক্ষেত্রে ইনফ্যান্সির পর বাচ্চা যতটা লম্বা হয় সেই অনুযায়ী অন্ডকোষের যে স্পার্মাটিক কর্ড থাকে সেইটা সেরকম ভাবে লম্বা হয় না। তার ফলে কি হয়, টেস্টিসটা আবার আস্তে আস্তে উঠে প্রথমে থলির উপর দিকে চলে আসে এবং অনেক ক্ষেত্রেই আপনার কোলভাগে চলে যায়। এই ধরনের টেস্টটাকে বলে অ্যাসেন্ডেড টেস্টিস। এবং অ্যাসেন্ডেড টেস্টিসের ক্ষেত্রে যদি কোলভাগে চলে যায় সেক্ষেত্রে পরবর্তীকালে 8-10 বছর বয়সে অনেক ক্ষেত্রে অপারেশন করতে হয়। এবং রিট্রাক্টাইল টেস্টিসের যেটা টেস্টিস সেটা হচ্ছে নর্মাল ভাবে অন্ডকোষটা জন্মগত আহ, বাচ্চা জন্ম হওয়ার পর থাকে, কিন্তু যেটা হয় ইনফ্যান্সির পর স্পার্মাটিক কর্ডের স্প্যাজমের জন্য, মাসেলের স্প্যাজমের জন্য অন্ডকোষটা মাঝে সাঝে উপরে উঠে যায়, থলির উপরের দিকে বা কোলভাগের দিকে যেতে পারে। এবং সেটা কয়েক মিনিট থাকতে পারে, কয়েক ঘন্টা থাকতে পারে 24 ঘন্টার মধ্যে, বা 24 ঘন্টার মধ্যে প্রায় 24 ঘন্টার কাছাকাছিও থাকতে পারে। পেশেন্ট দেখে কিভাবে বোঝেন যেটা রিট্রাক্টাইল টেস্টিস? রিট্রাক্টাইল টেস্টিসের ক্ষেত্রে অন্ডকোষটা যদি বাচ্চাকে দাঁড় করিয়ে হাত দিয়ে টেনে, মানে পেটটাকে বা কোলভাগটাকে চুচে যদি নামানো হয়, অন্ডকোষটা থলির নিচে নামবে এবং ছাড়ার পরও দেখা যাবে অন্তত 1 মিনিটের বেশি ওটা নিচে থেকে যাচ্ছে। কিন্তু আমাদের আনডিশনের টেস্টিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নামানো যাবে না থলির ওখানে, বা কোনোভাবে টেনে টুনে নামালেও সেক্ষেত্রে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে আবার উঠে চলে যাবে। এইভাবে মানে আনডিশনের টেস্টিস এবং রিট্রাক্টাইল টেস্টিসের মধ্যে ডিফারেন্স করা হয়। একদম। এই ইউডিটি ক্ষেত্রে অপারেশন কোন সময় করা উচিত বলে আপনার মনে হয়? আনডিশনের টেস্টিসের ক্ষেত্রে অপারেশন করা হয় 6 মাস থেকে 12 মাসের মধ্যে। তার কারণ 6 মাস থেকে 12 মাসের 6 থেকে 12 মাসের পরে অন্ডকোষে জার্ম সেল কোষের সংখ্যা কমতে থাকে এবং তাড়াতাড়ি অপারেশন করা হয় মেনলি ফার্টিলিটির কারণে। এবং আরেকটা যে কারণে আর্লি অপারেশন করা হয় সেটা হচ্ছে যে যদি তাড়াতাড়ি অপারেশন করে নেওয়া হয় সেক্ষেত্রে পরবর্তীকালে অ্যাডাল্ট লাইফে অন্ডকোষের ক্যান্সারের ইনসিডেন্স কিছুটা কমে যায়। এবং আরো যেটা কারণ, আনডিশনের টেস্টিস মাসের পর মাস ফেলে রাখলে ট্রমা হয়ে যাওয়ার টেস্টিসের সম্ভাবনা থাকে। এবং টর্শন টেস্টিস মানে অন্ডকোষটা পাক খেয়ে যেতে পারে, সেই সম্ভাবনাটাও কিছুটা কমে যায় অন্ডকোষের অপারেশন করে নিলে। আর একটা যেটা ব্যাপার, 6 মাস থেকে 12 মাসে অপারেশন করলেও যদি খুব বড় পেটেন্ট হার্নিয়া থাকে আনডিসেন্ডেড টেস্টিসের সাথে এবং সেটা যদি সিমটোমেটিক হয় সেক্ষেত্রে কিন্তু অপারেশন 6 মাসেরও আগে করে নিতে হয়। এই যে এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড অর্থাৎ ইউএসজির ভূমিকা কিছু আছে? এই ক্ষেত্রে দুটো স্কুল অফ থট আছে। অধিকাংশ সার্জন যেটা করে আনডিসেন্ডেড টেস্টিস হাতে করে কোলভাগে বা থলির উপরে পেলেও রুটিন হিসেবে আল্ট্রাসোনোগ্রাফি করে, সেটা অন্ডকোষটা কোলভাগেও থাকতে পারে বা পেটের মধ্যেও থাকতে পারে। আর কিছু সার্জন, পেডিয়াট্রিক সার্জন আছে যারা মনে করে যে হাতে করে অন্ডকোষ পাওয়া গেলে সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করার দরকার নেই। এই অপারেশন ক্ষেত্রে আমরা দেখি যেটা বিশেষভাবে দুভাবে অপারেশন করেন আপনারা সার্জনরা। একটা হচ্ছে ওপেন করেন, আবার কিছু ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি। এই ল্যাপ্রোস্কোপি কতটা ভূমিকা? যদি কোনো পেশেন্টের অন্ডকোষ কোলভাগে হাতে পাওয়া যায় বা বোঝা যায় সেক্ষেত্রে কোনো ল্যাপ্রোস্কোপির ভূমিকা নেই। যেই কেসে আল্ট্রাসোনোগ্রাফি বলে দিয়েছে পেটের মধ্যে অন্ডকোষ আছে, কিংবা যেই কেসে আল্ট্রাসোনোগ্রাফিতে ডিটেক্টেড হয়নি বা হাতে করে অন্ডকোষ পাওয়া যাচ্ছে না, সেই কেসে ল্যাপ্রোস্কোপির রোল আছে। আগে পোর্ট করে ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি করা হয় এবং পেটের মধ্যে যদি অন্ডকোষ পাওয়া যায় তখন ফার্দার থেরাপিউটিক ল্যাপ্রোস্কোপি
করা হয়। অপারেশনের পর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে পেশেন্টের? অপারেশনের সময় ইমিডিয়েট সাইড এফেক্ট যেটা ভাঁজ ডিফারেন্স বা সূক্ষ্ম নালী বা অন্ডকোষের যে ধমনী টেস্টিকুলার আর্টারি ইনজুরি হওয়ার ভয় থাকে, সেটার ইনসিডেন্স যদিও এক্সপার্ট হ্যান্ডেল less than 1%। পরবর্তীকালে যেটা হতে পারে উন ইনফেকশন হতে পারে, এই থলির সেলাই খুলে যেতে পারে বা হেমাটোমা বা রক্ত জমে যেতে পারে, সেই সব ধরনের ভয় থাকে। আর লং স্ট্যান্ডিং সাইড এফেক্টের মধ্যে যেটা অন্ডকোষে অ্যাক্টোপি বা টেস্টিকুলার অ্যাক্টোপি হতে পারে এবং রিট্রাকশন অফ দ্য টেস্টিস, মানে অন্ডকোষটা আবার কিছুটা উপরে উঠে যেতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। এই অপারেশনের পর সেই পেশেন্টের আবার কতদিন পর মোটামুটি রিভিউ করা প্রয়োজন বলে মনে হয়? আমরা ছুটির পর জানি 2 সপ্তাহ বাদে আসতে বলি, একবার দেখে নিই অন্ডকোষটা প্রপার ঠিক জায়গা আছে কিনা, উপরে কিছুটা উঠে গেছে বা কোনো অসুবিধা আছে কিনা, এবং সেলাইও কেটে দিই। আর 6 মাস বাদে আবার আসতে বলি, দেখি যে অন্ডকোষটা ঠিক জায়গায় আছে কিনা এবং অন্ডকোষের কোনো ছোট হচ্ছে কিনা বা টেস্টিকুলার অ্যাট্রফির কোনো সাইন আছে কিনা, সেগুলো আমরা দেখে নিই। অসংখ্য ধন্যবাদ ডক্টর ঘোষ, এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আপনারা যারা শুনছিলেন দর্শক, আমাদের যে আজকের বিষয় আনডিসেন্ডেড টেস্টিস, সেই বিষয় নিয়ে বিশদে আলোচনা করলেন বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জন ডক্টর তপনজ্যোতি ঘোষ। ডক্টর ঘোষ কিন্তু আরামবাগে বসেই এই ধরনের জটিল অপারেশন গুলো কিন্তু করছে, যে অপারেশনের জন্য ছুটে যেতে হয় কলকাতা বা কলকাতার বাইরেও অনেকে ছুটে যান। তাদের জন্য নিশ্চিতভাবে এটা একটা সুখবর যে ডক্টর তপনজ্যোতি ঘোষ, শিশু সার্জন, MSMCH পেডিয়াট্রিক সার্জন, তিনি কিন্তু আরামবাগে বসে এই ধরনের জটিল অপারেশন গুলো করছেন। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।